Dear BBA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। BBA students দের জন্য বাংলাদেশে কর বিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটি একটি ভাইটাল কোর্স। এই কোর্সে তুমি খুব সহজেই A+ পেতে পারো যদি সঠিক নিয়মে এবং নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে এই কোর্সে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এই কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 3rd ইয়ারে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2nd ইয়ারে, মার্কেটিং ডিপার্টমেন্টের 3rd ইয়ারে এবং ফিনান্স ডিপার্টমেন্টের 4th ইয়ারে আছে। সুতরাং বিবিএ স্টুডেন্টসদের এই কোর কোর্সটি অবশ্যই শিখতে হবে। আমরা এতদিন ট্যাক্সের অঙ্ক করেছি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী, কিন্তু সরকার করের আধুনিকায়ন এবং বিশেষ করে এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য পরিপূর্ণ আইন হিসেবে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 প্রণয়ন করেছে। এটি বাংলাদেশের প্রথম আয়কর আইন। এই আইনে মোট 25টি অংশ এবং 345টি ধারা ধারাবাহিকভাবে সন্নিবেশিত আছে, যা খুব সহজে পড়া যায় এবং বোঝা যায়। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট কোনো এক্সামে তোমরা যদি 1984 এর অর্ডিন্যান্স অনুযায়ী অঙ্ক করো, তাহলে সেই অঙ্ক অবশ্যই ভুল হবে। যদি পরীক্ষায় কোনো কোশ্চেন আসে, তাহলে অবশ্যই তোমাদের 2023 এর অ্যাক্ট অনুযায়ী অঙ্ক করতে হবে। তাই আমি এই ভিডিওতে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী নিয়মগুলো বুঝিয়ে দিব এবং বিশেষ করে যেখানে চেঞ্জ হয়েছে সেই জায়গাগুলোতে বেশি ফোকাস করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর 6ষ্ঠ অধ্যায়ে মোট আয় নির্ণয় ব্যাখ্যা করা হয়েছে। মোট আয় নির্ণয়ের মধ্যে আমরা প্রথমেই শিখব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা চাকরি হতে আয় অংশটুকু। এর পূর্ব নাম ছিল বেতন খাতে আয়। আগের ধারা মনে রাখার দরকার নেই, তোমরা শুধু বর্তমান ধারাগুলো মনে রাখো। এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর ধারা 32 থেকে 34 এর মধ্যে চাকরি হতে আয় এটা ব্যাখ্যা করা হয়েছে। আমরা একটি ছকের মাধ্যমে এটি রিপ্রেজেন্ট করব। ছকটি হলো এরকম। ছকের উপরে থাকবে করদাতার নাম, তার আয়বর্ষ এবং করবর্ষ। আয়বর্ষ এবং করবর্ষ এটি একটি ইন্ডিকেশন তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। ওখান থেকে বুঝে নিতে হবে কোনটি আয়বর্ষ বা কোনটি করবর্ষ। আমরা নরমালি জানি যে বছরে আয় করি তার পরের বছরে আমরা কর দিই। দ্যাট মিনস আয়বর্ষ যেটা হবে তার পরের বর্ষটা করবর্ষ হবে। আয়বর্ষ যদি হয় 2022-23, করবর্ষ হবে 23-24। আয়বর্ষ যদি হয় 2025-26, করবর্ষ হবে 26-27। ঠিক পরের বছরটা হলো করবর্ষ। তো করবর্ষ সরাসরি নাও থাকতে পারে বা আয়বর্ষ সরাসরি নাও থাকতে পারে, যে কোনো একটি তারিখ দিয়ে একটা ইন্ডিকেশন দিতে পারে। ওইটা দিয়ে তোমাকে বুঝে নিতে হবে কোনটি আয়বর্ষ কোনটি করবর্ষ। আমরা অঙ্ক করার সময় এটি বুঝে নিব। তো প্রথমে এরকম একটি স্পেস দিয়ে আমাদের লিখতে হবে চাকরি হতে আয় নির্ণয়, তারপরে করদাতার নাম লিখতে হবে, আয়বর্ষ এবং করবর্ষ লিখতে হবে, তারপরে আমাদের মূল ছক। এখানে একটু বলে নিই যে আমরা কি নির্ণয় করছি। আমরা চাকরি হতে আয় নির্ণয় করছি। চাকরি হতে আয় মিন্স একজন চাকরিজীবী
সে কত টাকা আয় করে সেই আয়গুলো একসাথে যোগ করে তার কত টাকা হবে এটাই নির্ণয় করছি। এখন একজন চাকরিজীবীর যত টাকা আয় হয় সবই কাউন্টেবল না, অবশ্যই না। এর মধ্যে কিছু অকার্যধার্য সীমা আছে, দ্যাট মিনস সব টাকার কর দিতে হবে না। কিছু কিছু টপিকে কর সরকার কমিয়ে দিয়েছে, সেই নিয়মগুলো আমরা শিখব। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-তে কোন কোন জিনিসগুলোর কোন কোন টার্মগুলোর ট্যাক্স আমাদের কমিয়ে দিতে হবে আমরা সেটা শিখব। তার আগে আমরা দেখব কোন কোন টপিকগুলোর বা কোন কোন খাতগুলোর আমাদের কোনো অকরধার্য সীমা নাই, সম্পূর্ণ টাকা দিতে হবে। আমরা ছকটা দেখি। এই ছকের এই কলামে আছে আয়ের খাত বিবরণ এবং দুটি টাকার কলাম আছে। দুটি টাকার কলাম রাখার কারণ হলো যদি কোনো খাতে বা কোনো বিবরণে অকরধার্য সীমা থাকে তাহলে তার হিসাব করার জন্য আমরা প্রথম কলামটা রেখেছি, আর ফাইনাল কলামটায় যে টাকাটা কর দিতে হবে এমন আয়গুলো আমরা এখানে লিখব ফাইনাল কলামে। তো আমরা প্রথমে ধারাটা লিখে নিব, চাকরি হতে আয় ধারা 32 থেকে 34, এটা প্রথমে লিখে নিব। যদি পারো তোমরা পরীক্ষার খাতায় এটা নীল কালি দিয়ে লিখবে যাতে স্যারের চোখে পড়ে। তারপরে আমরা সিরিয়ালি লিখব। এখানে দেখো সিরিয়ালি 1 থেকে 12 পর্যন্ত আছে, যার মধ্যে কোনো টাকাই প্রথম কলামে নাই, সব টাকাগুলোই ফাইনাল কলামে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস এর কোনোটা অকরধার্য সীমা নেই, সবগুলোর টাকা পুরাটাই করযোগ্য, অর্থাৎ পুরো টাকাটার উপরে কর দিতে হবে। তো আমি একটু ব্যাখ্যা দিই। প্রথমে মূল বেতন। মূল বেতন কি? একজন কর্মচারী যদি তিনি একটি স্যালারি পান সুনির্দিষ্ট বেসিকের বিপরীতে, ওই বেসিকটা হলো মূল বেতন। যেমন সরকারি চাকরিজীবী যারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, দ্যাট মিনস বিসিএস ক্যাডাররা, তাদের একটি বেসিক আছে, সেটা হলো 22,000 টাকা। আর যদি কারো একটা ইনক্রিমেন্ট নিয়ে যুক্ত হয় তাহলে 5% ইনক্রিমেন্ট নিয়ে সে তার চাকরিতে যুক্ত হবে, কিন্তু বেসিক হলো 22,000 টাকা। এরকম কিন্তু বেসিকের সমান কিন্তু বেতন পান না, বেসিকের সাথে অনেক ধরনের অ্যালাউন্স আছে, সেইগুলো যোগ করে তারপরে তার কনসলিডেটেড বেতন হয়। তো মূল বেতন কত? যত টাকা হবে সেটা পুরাটাই করযোগ্য। মূল বেতন নরমালি মাসিকে হয়, আর আমরা হিসাব করব 1 বছরের। তাহলে মূল বেতন 12 দিয়ে গুণ করে আমরা ফাইনাল কলামে দিব। মহার্ঘ ভাতা দিব। মহার্ঘ ভাতা কি? মহার্ঘ ভাতা হলো যদি জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় কখনো, তাহলে কোন চাকরিজীবীর নিয়োগকারী প্রতিষ্ঠান যদি নিয়োগকারী প্রতিষ্ঠান তার একটি আলাদা করে ভাতা দেন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে, এই ভাতাটাকে বলা হয় মহার্ঘ ভাতা। এটা সরাসরি করযোগ্য। বর্ধিত বেতন, যদি তার বেতনটা বেড়ে যায় অথবা ওভারটাইম করে যদি টাকা বেশি পায় তাহলে সেটাও পুরোপুরি করযোগ্য। উৎসব ভাতা বা বোনাস, অর্থাৎ বাংলাদেশে আমরা যদি বাংলাদেশের সেন্সে চিন্তা করি তাহলে উৎসব ভাতা কি? আমাদের দুইটা ঈদে যে দুইটা বোনাস পাই এই দুইটা হলো উৎসব ভাতা। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে উৎসব ভাতা হলো দুইটা, সেটা হলো দুইটা ঈদে, কিন্তু বোনাস অনেকগুলো হতে পারে। তাদের প্রতিষ্ঠানের লাভের উপর বোনাস হতে পারে, এক্সট্রা কোনো পারফরমেন্সের কারণে বোনাস হতে পারে। সো এই উৎসব ভাতা বা বোনাস যেটাই আসুক না কেন এটা সরাসরি করযোগ্য। কমিশন ফি চার্জ ভাতা, এটা সরাসরি করযোগ্য। চাকরি হারানোর ক্ষতিপূরণ, পাহাড়ি ভাতা বা ঝুঁকি ভাতা, এটাও সরাসরি করযোগ্য। অগ্রিম বেতন বা ভাতা, তুমি আগামী বছরের টাকা আগেই নিয়ে নিয়েছো, এই অর্থ বছরে নিয়ে নিয়েছো, এটা অগ্রিম বেতন। কারণ তোমার ছেলের বিয়ে দিতে হবে বা মেয়ের বিয়ে দিতে হবে, অথবা তোমার বোনের বিয়ে দিতে হবে, অথবা তোমার পরিবারের কোনো সংকটে টাকা লাগবে, তুমি
তোমার প্রতিষ্ঠানের প্রধানের বললে যে আমাকে প্লিজ অগ্রিম বেতন দেন, এভাবে অনেক প্রতিষ্ঠানে অগ্রিম বেতন নেওয়া যায়। সো অগ্রিম বেতন বা ভাতা যদি পাওয়া যায় সেটা এই বছরে করযোগ্য। এরপরে বকেয়া বেতন। বকেয়া বেতন অর্থাৎ আমি আগের বছর বেতন পেতাম, এই বছর দেওয়ার আগের বছর বেতন পেতাম, ওই বছর 3 মাস দেইনি, যে কোনো কারণেই হোক, এই বছর পেয়েছি, তাহলে এই বছরের আয়ের সাথে যুক্ত হবে। যদি বিগত বছর বেতনের সাথে যুক্ত না হয়, শর্ত হলো বিগত বছরের বেতনের সাথে যদি যুক্ত না হয়, নরমালি হয় না, বেতন না পেলে কেন যুক্ত হবে। এরপর প্রমোদ বা শ্রান্তি বিনোদন ভাতা, বৈশাখী ভাতা। অনেকে বৈশাখী ভাতাটাকে এই উৎসব ভাতা হিসেবে কল্পনা করতে পারে বা ভাবতে পারে, কখনোই নয়। উৎসব ভাতা, বৈশাখী ভাতা সম্পূর্ণ আলাদা। বৈশাখী ভাতা সরাসরি করযোগ্য। শ্রান্তি বিনোদন ভাতা অর্থাৎ যদি একজন চাকরিজীবী চাকরি করার পর অনেকদিন পর তাকে একটা শ্রান্তি, অর্থাৎ সে অনেক কাজ করার পরে তাকে মোটিভেট করার জন্য নিয়োগকারী প্রতিষ্ঠান তাকে একটা বিনোদন ভাতা দেয়, সেই বিনোদন ভাতাটার নাম হলো শ্রান্তি বিনোদন ভাতা। এরপরে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচারিকা বা গৃহভৃত্যের বেতন। যদি কোনো চাকরিজীবীর নিয়োগকারী প্রতিষ্ঠান তার বাসায় কোনো গৃহ পরিচারিকা বা গৃহভৃত্য বেতন দিয়ে থাকে, তাহলে সেই বেতনটাও সরাসরি করযোগ্য। অনুমোদিত ভবিষ্য বা বার্ধক্য ভাতা বা গ্রাচুইটি বা জীবন বীমা তহবিলে যদি নিয়োগকর্তা দান করে তাহলে সেটাও যাবে। এটা নরমালি বেসরকারি চাকরিজীবীদের জন্য হয়। সেটা হলো সরকারি চাকরিজীবীদের যে প্রভিডেন্ট ফান্ড সেটাকে বলা হয় জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আর বেসরকারি চাকরিজীবীদেরকে বলা হয় অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড। এই অনুমোদিত ভবিষ্য তহবিল, এখানে ওই নিয়োগ কর্মী যত টাকা রাখে প্রভিডেন্ট ফান্ডে, তার নিয়োগকর্তাও সম পরিমাণ টাকা তার নামে রাখে। তাহলে কর্মীর এটা আয়, অর্থাৎ নিয়োগকারী প্রতিষ্ঠান বা নিয়োগকর্তা যদি টাকা দেয় তাকে, আমি কর্মী, আমি টাকা রাখছি 10,000, আমার নিয়োগকারী প্রতিষ্ঠান সেও আমার প্রভিডেন্ট ফান্ডে 10,000 টাকা দিচ্ছে, তাহলে ওইটা আমার আয়। এই কারণে অনুমোদিত ভবিষ্য, বার্ধক্য বা গ্র্যাচুইটি বা জীবন বীমা তহবিলে যদি নিয়োগকর্তা কোনো দান করে সেটা আয় হিসেবে সরাসরি করযোগ্য। এরপর শিক্ষা ভাতা, বার্ষিক বৃত্তি, আপ্যায়ন ভাতা, প্রেষণ ভাতা, ভ্রমণ ভাতা সরাসরি করযোগ্য। তবে এখানে দেখো দুটি ভাতাকে লাল কালার দিয়ে মার্ক করা হয়েছে, একটা আপ্যায়ন ভাতা, একটা ভ্রমণ ভাতা। এর দুইটা নোট আছে, এই নোট দুইটা আমাদের মনে রাখতে হবে। আপ্যায়ন ভাতার নোট হলো অফিস চলাকালীন বললে সম্পূর্ণ অকার্যধার্য, নতুবা সম্পূর্ণ করধার্য, প্রকৃত খরচ যাই বলা হোক না কেন। আগে একটু কল্পনা করো আপ্যায়ন ভাতা কি। তুমি অফিসে আছো, অফিসে একজন সেবা নিতে আসছে, তুমি তাকে আপ্যায়ন করলে, তাহলে এই আপ্যায়ন ভাতাটা কি তোমার পেছনে খরচ হয়েছে? ডেফিনেটলি নট। তাহলে অবশ্যই এই অফিস চলাকালীন সময় যদি আপ্যায়ন ভাতা হয় এটা অকরধার্য, এটার উপর কর দিতে হবে না। কিন্তু তোমাকে আপ্যায়ন ভাতা দেওয়া হয়েছে 10,000 টাকা, কিন্তু অফিস চলাকালীন শব্দটা বলা নেই, তার মানে ওই 10,000 টাকা তুমি খরচ করেছো কি করনি শিওর না, তুমি খরচ নাও করতে পারো, অথবা তোমার ওয়াইফের পিছনে খরচ করতে পারো, সেটা বলা নাই অফিস চলাকালীন। সো আমরা শুধু মনে রাখবো একটা জিনিস, অফিস চলাকালীন এই শব্দটা বলা আছে কিনা। অফিস চলাকালীন বললে এটা সম্পূর্ণ অকরধার্য, আর যদি বলা না থাকে তাহলে সম্পূর্ণ করধার্য। তাই প্রকৃত খরচ যাই হোক না কেন, প্রকৃত খরচের সাথে এর সম্পর্ক কি? আপ্যায়ন ভাতা হয়েছে, ধরো তোমাকে আপ্যায়ন ভাতা দিয়েছে 12,000 টাকা 12 মাসে, তুমি খরচ করেছো 8,000 টাকা, অফিস চলাকালীন বলা নেই। এখন তুমি খরচ করো আর তুমি পকেটে রাখো, ইট ডাজন্ট ম্যাটার যদি অফিসের কাজে না লাগাও। এই জন্য প্রকৃত খরচ কত এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হলো অফিস চলাকালীন শব্দটা বলা আছে কিনা। যদি অফিস চলাকালীন শব্দটা বলা থাকে তাহলে সম্পূর্ণ অকরধার্য, যদি ওই শব্দটা বলা না থাকে প্রকৃত খরচ যাই হোক না কেন এটা সম্পূর্ণ করধার্য। আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড। এরপরে ভ্রমণ ভাতার ক্ষেত্রে যে নোটটা সেটা হলো
প্রকৃত খরচ বলা না থাকলে সম্পূর্ণ অকার্যধার্য, কিন্তু যদি প্রকৃত খরচ বলে দেয় তাহলে ভ্রমণ ভাতা মাইনাস প্রকৃত খরচ বাকিটুকু করযোগ্য। সেটা কি একটু ব্যাখ্যা করি। সে তোমাকে ভ্রমণ ভাতা দেওয়া হয়েছে 12,000 টাকা, তুমি কক্সবাজার গেছো তোমার প্রতিষ্ঠানের জন্য, তোমার খরচ হয়েছে 8,000 টাকা, বাকি 4,000 টাকা কোথায়? ডেফিনেটলি তোমার পকেটে। তাছাড়া তুমি তো ফেরত দাওনি, কারণ ফেরতের কথা বলা থাকবে না। যদি বলা থাকে যে ফেরত দিয়েছে তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু এটা কখনোই বলা থাকবে না যে সে বাকি টাকা ফেরত দিয়েছে, এটা বলা থাকবে না। তো যদি প্রকৃত খরচ থাকে এখানে তাহলে কি তোমাকে দেওয়া হয়েছে ভ্রমণ খরচ 12,000, তোমার প্রকৃত খরচ হয়েছে 8,000, দ্যাট মিন্স বাকি 4,000 টাকা তোমার পকেটে আছে, তাহলে ওই টাকাটার উপর কর দিতে হবে, ওই 4,000 টাকা। প্রকৃত খরচ বলা যদি না থাকে, শুধুমাত্র বলা থাকে যে ভ্রমণ ভাতা দেওয়া হয়েছে 12,000 টাকা, তাহলে পুরাটাই অকরধার্য। কারণ তোমার সম্পূর্ণ ভ্রমণ ভাতা হিসেবে খরচ হয়েছে এটা ধরে নিতে হবে, এটা ধরে নিয়ে একটা টিকা দিতে হবে। আর যদি প্রকৃত খরচ বলে দেয় তাহলে যেটা প্রকৃত খরচ হয়েছে সেটুকু বাদ দিয়ে বাকি যেটুকু আছে ওইটুকুর উপর কর দিতে হবে। আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন আমরা চলে যাই নেক্সট আলোচনায়। সেটা হলো এইগুলো দেখলাম সরাসরি করযোগ্য, কিন্তু কিছু বিষয় আছে, কিছু টপিক আছে, কিছু খাত আছে যেগুলো সরাসরি করযোগ্য নয়, যেগুলো কেটে সেটে করযোগ্য। দ্যাট মিন্স অকরধার্য সীমা আছে, সেইগুলো বাদ দিয়ে তারপরে করযোগ্য। তো সেগুলো একটু দেখি। প্রথমে হলো বাড়ি ভাড়া ভাতা। এটা হলো অর্ডিন্যান্স 84 অর্ডিন্যান্স অনুযায়ী এর একটা অকরধার্য সীমা ছিল, কিন্তু নতুন অ্যাক্ট অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী এর কোনো অকরধার্য সীমা নেই, এটা সম্পূর্ণ করযোগ্য। বাড়ি ভাড়া ভাতা যা আসবে, ভাতা এটা মনে রাখো, বাড়ি ভাড়া ভাতা, ভাতা মানে হলো নগদ টাকা, বাড়ি ভাড়া ভাতা যা আসবে পুরাটাই করধার্য। এরপরে আসবে বাসস্থান সুবিধা। একটা হলো বাড়ি ভাড়া ভাতা আর একটা হলো বাসস্থান সুবিধা। সুবিধা মানে কি? বাংলো দেওয়া, দ্যাট মিন্স বাড়ি দেওয়া এরকম, আর ভাতা মানে হলো টাকা দেওয়া। বাসস্থান সুবিধা, যদি বাসস্থান সুবিধা থাকে তাহলে নতুন আইন অনুযায়ী মনে রাখবে বার্ষিক যে ভাড়া মূল্য, এই ভাড়া মূল্যটাই সরাসরি করযোগ্য। বার্ষিক যে ভাড়া মূল্য, এই ভাড়া মূল্যটাই সরাসরি করযোগ্য। একটি বাড়ি দিবে একজন চাকরিজীবীকে, যে তাকে একটি বাসস্থান সুবিধা দেওয়া হয়েছে, যে বাসস্থান যে বাড়িটির বার্ষিক ভাড়া মূল্য 1 লাখ টাকা, তাহলে ওই যে বার্ষিক ভাড়া মূল্যটা বলেছে ওইটা সরাসরি করযোগ্য। এরপরে হলো কনসেশন হারে বাসস্থান সুবিধা। কনসেশন মানে হলো হ্রাসকৃত হারে, অর্থাৎ তোমাকে একটি বাংলো দিয়েছে, প্রতি মাসে হয়তো তার ভাড়া 40,000 টাকা, কিন্তু তোমার কাছ থেকে নিচ্ছে 20,000 টাকা। এই যে কম হারে নিচ্ছে, এইটাকে বলা হয় কনসেশন হারে বাসস্থান সুবিধা। তো কনসেশন হারে বাসস্থান সুবিধার হিসাব হলো যে বার্ষিক যে ভাড়া মূল্য থাকবে, বার্ষিক যে ভাড়া মূল্য থাকবে সেই মূল্য থেকে বাদ দিতে হবে যে টাকাটা ভাড়া দিচ্ছি। অর্থাৎ ওই যে 20,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিচ্ছি, কিন্তু ভাড়া 40,000 টাকা, তাহলে বার্ষিক ভাড়া মূল্য কত? 40,000 টাকা ভাড়া হলে 4 × 48, 4,80,000 টাকা, কিন্তু তুমি ভাড়া দিচ্ছ কত? 20,000 করে, 12 মাসে 20,000 করে হলে 2,40,000 টাকা। তোমার বার্ষিক মূল্য, বার্ষিক ভাড়া মূল্য 4,80,000, কিন্তু তুমি ভাড়া দিচ্ছ হলো 2,40,000। সো ওই বার্ষিক মূল্য, ভাড়া মূল্য থেকে করদাতা যে ভাড়াটা দেয় সেটা বাদ দিয়ে বাকি টাকাটুকু করযোগ্য। সো কনসেশন হারে যদি বাসস্থান সুবিধা হয় তাহলে এভাবে আমরা হিসাব করব। এরপরে আছে যানবাহন ভাতা। যানবাহন ভাতা মানে হলো তুমি যে অফিসে যাবে আসবে, এজন্য তোমাকে একটি ভাতা দেওয়া হবে। সেই ভাতা ধরো তোমাকে প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা দিচ্ছে, তাহলে 3,000 × 12 মাস, অর্থাৎ 3,000 × 12, 36,000 টাকা তোমাকে যানবাহন ভাতা দেওয়া হচ্ছে। এর থেকে
বাদ দেওয়ার নিয়ম হলো যত টাকা ব্যয় হবে, যত টাকা ব্যয় অর্থাৎ অকরধার্য সীমা কোনটুকু তোমার কর দিতে হবে না, অকরধার্য সীমা কোনটুকু ব্যয়িত অংশ, যত টাকা ব্যয় হবে তত টাকা তুমি বাদ দিতে পারবে। তো যদি লেখা থাকে যানবাহন ভাতা প্রতি মাসে 1000 টাকা, তাহলে 12 মাস আমরা 12 দিয়ে গুণ করে বছরেরটা বের করে নিব 12000 টাকা। আর পাশে যদি লেখা থাকে ব্যয়িত অংশ 10000 টাকা, তাহলে আমাদের কত টাকা করযোগ্য হবে? ভাতা 12000 মাইনাস ব্যয়িত অংশ অকরধার্য সীমা 10000, তাহলে 2000 টাকা আমাদের কর দিতে হবে। এভাবে আমরা যানবাহন ভাতার হিসাব করব। এখানে একটা ব্যাপার আছে, অনেক সময় ব্যয়িত অংশ বলে দিবে না। যদি ব্যয়িত অংশ বলে না দেয় তখন কি করব? তখন আমরা একটা নোট দিয়ে এটা রেটিফাই করব। সেটা হলো ব্যয়িত অংশ যদি দেওয়া না থাকে তাহলে সম্পূর্ণ ব্যয় হয়েছে এই মর্মে আমরা সম্পূর্ণ টাকা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে 0 করে দিব এবং অবশ্যই আমরা এর নোট দিব। তোমরা জানো ট্যাক্সেশনের কোন অঙ্কের দুইজনের অ্যান্সার মানে দুইটা স্টুডেন্টের অ্যান্সার আলাদা হতে পারে, এক নাও হতে পারে, কিন্তু অঙ্ক ভুল নয়, সেটা তোমাকে টিকা দিয়ে তোমাকে নোট দিয়ে রেটিফাই করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যানবাহন সুবিধা, যানবাহন ভাতা না, যানবাহন সুবিধা। দ্যাট মিন্স যদি গাড়ি দেওয়া হয় তাহলে কি? আগে যা নিয়ম ছিল সেসব ভুলে যাও, এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 কে তোমরা মনে রাখো। এখন যানবাহন সুবিধার ক্ষেত্রে দুটি নিয়ম আসছে। সেটি হলো যদি তোমাকে গাড়ি দেওয়া হয় সেটা 2500 সিসি বা তার কম, 2500 বা তার কম সিসি যদি গাড়ি দেওয়া হয় তাহলে প্রত্যেক মাসে করধার্য আয় হবে 10,000 টাকা। প্রত্যেক মাসে করধার্য আয় হবে 10,000 টাকা। কিন্তু যদি 2500 সিসি এর বেশি সিসির গাড়ি দেওয়া হয় তাহলে প্রত্যেক মাসে করধার্য আয় হবে 25,000 টাকা। এইভাবে আমরা বছরে কনভার্ট করে নেব। এখন কথা হলো 2500 সিসির গাড়ি আছে কিনা। নরমালি তোমরা জানো বাংলাদেশ সরকার সম্প্রতি অনুমতি দিয়েছে বিভিন্ন সিসির গাড়ি আমদানির জন্য। এই যে আমি একটি মোটরসাইকেলের ছবি দেখাচ্ছি, এই বাইকটি 2500 সিসি, যা আমরা কল্পনা করতে পারি না। বাংলাদেশে 2500 সিসির বাইক আসলে অকল্পনীয়। বাই দ্য ওয়ে, আমরা এইটি হিসাবে রাখবো যে 2500 সিসি বা তার কম যদি সিসির গাড়ি দেওয়া হয় তাহলে মাসিক করধার্য আয় হবে 10,000 টাকা। 2500 সিসির বেশি সিসি যদি গাড়ি দেওয়া হয় তাহলে তার মাসিক করধার্য আয় হবে 25,000 টাকা। তোমরা মনে রাখবা যে অবশ্যই যদি যানবাহন সুবিধা দেয়, গাড়ি দেয়, তাহলে অবশ্যই সিসি উল্লেখ করে দেবে। এখন যদি সিসি উল্লেখ না করে দেয় তাহলে কি করব? তাহলে কি অঙ্ক করব না? অবশ্যই করব। যে কোনো একটা ধরতে পারবা, তখন ধরে নোট দিয়ে দিতে হবে, টিকা দিতে হবে যে আমরা ধরে নিলাম তাকে গাড়ি দেওয়া হয়েছে 2500 বা তার কম সিসির, বা তাকে 1500 সিসির একটি গাড়ি দেওয়া হয়েছে, সেটা ধরে নিয়েই আমরা প্রতি মাসে 10,000 টাকা করধার্য আয় হিসাব করেছি। এটা বললেই হবে। এরপর 18 নাম্বার হলো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার ওই অর্ডিন্যান্সের আইন অর্থাৎ 1984 সালের আইন অনুযায়ী একটা অকরধার্য সীমা ছিল, কিন্তু নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী চিকিৎসা ভাতা সম্পূর্ণ করযোগ্য আয়। অর্থাৎ চিকিৎসা ভাতা যা টাকা পাবা কোনো অকরধার্য সীমা নেই, পুরাটাই করযোগ্য আয়। যদি তুমি চিকিৎসা ভাতা পাও মাসিক 1000 টাকা, তাহলে 12 মাসে 12,000 টাকায় করযোগ্য আয়। এরপর হলো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। এর আগে একটা নিয়ম ছিল 14.5% হারে এরকম, তো এখন ওটা ভুলে যাও। আপাতত মনে রাখো তুমি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ যে টাকা পাবা সেই টাকা থেকে তুমি মোট বেতনের 33% বাদ দিতে পারবা। মোট মূল বেতনের 33% তুমি বাদ দিতে পারবা। তো মোট বেতন মানে মোট মূল বেতনের 33% বাদ দিতে পারবা। অর্থাৎ ওই যে মূল বেতন আমরা প্রথমে দেখেছিলাম, মূল বেতন যেটা, তার 33% পর্যন্ত আমরা বাদ দিতে পারবো। বাদ দিয়ে যদি কোনো টাকা থাকে তাহলে আমরা এর পাশে সেটা লিখব। এবং
20 নাম্বার হলো অননুমোদিত যদি ভবিষ্যৎ তহবিল থাকে তাহলে কি হবে। অ্যাকচুয়ালি অননুমোদিত যদি ভবিষ্যৎ তহবিল থাকে তাহলে সেই ভবিষ্যৎ তহবিলে যে নিয়োগকর্তা দান করেছে এটা আয় হিসেবে আসবে না, এটা আয় হিসেবে আসবে না। বরং ওই তহবিলে অননুমোদিতর ক্ষেত্রে কিন্তু যদি ওই তহবিলে নিয়োগকর্তা যত টাকা দিয়েছে সেটা যদি উত্তোলন করা হয় তাহলে তার অর্ধেকটা আয় হিসেবে আসবে। কারণ তুমি একটি তহবিলে তুমি কর্মী, তুমি যদি 10,000 টাকা রাখো, তোমার নিয়োগকর্তাও 10,000 টাকা রাখে, দ্যাট মিনস অর্ধেক তোমার অর্ধেক তোমার নিয়োগকর্তা, ওই টাকাটার যদি রেশিও করো, সো ওই টাকাটার মালিক কিন্তু তুমি হয়ে যাচ্ছ। তাই যদি অননুমোদিত ভবিষ্যৎ তহবিল থেকে তুমি মোট টাকা উঠাও, মোট টাকা উত্তোলন করো, তাহলে ওই টাকার অর্ধেকটা তোমার দিয়েছে নিয়োগকর্তা, এই জন্য তখন আয় হিসেবে আসবে। কিন্তু যদি উত্তোলন না করো, ওই টাকাটা তহবিল থেকে তুমি টাকাটা না উঠাও, তাহলে আর আয় হিসেবে দেখাতে পারবে না। আশা করি তোমরা বুঝেছো। এই 20টা নিয়ম, এই 20টা নিয়মের পরে একটি নতুন নিয়ম এসছে। নিয়মটা অনেক ভালো এবং এই টোটাল নিয়মটাই, টোটাল ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 খুবই সহজ এবং খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এই 20টি আয়ের খাতকে যোগ করে আমরা যে টাকাটা পাই এই টাকাটার নাম হলো মোট প্রাপ্ত বেতন। এই মোট প্রাপ্ত বেতন যেটা হবে সেই টাকার উপর নরমালি ট্যাক্স দেওয়ার কথা। একজন চাকরিজীবীর জন্য আয় বেশি হলে ট্যাক্স দেওয়া কঠিন হয়ে যায়, এই জন্য সরকার একটি সুন্দর সুযোগ দিয়েছে। সেটি হলো এই মোট প্রাপ্ত বেতন থেকে একটা অংশকে অব্যাহতি দিতে বলেছে সরকার। সেটা কি? মোট প্রাপ্ত বেতনের 3/1 অথবা 4.5 লাখ টাকা, এর মধ্যে যেটা ছোট সেটাকে আমরা অব্যাহতি দিতে পারবো। এটাকে বলা হয়েছে অব্যাহতি প্রাপ্ত অংশ। ষষ্ঠ তফসিলের অংশ 1-এর 27 দফা অনুযায়ী চাকরি হতে আয়ের মোট প্রাপ্ত বেতনের 3/1 অথবা 4.5 লাখ টাকার মধ্যে যেটি কম সেটি আমরা এই প্রাপ্ত বেতন থেকে বাদ দিতে পারবো। বাদ দিয়ে আমরা পাবো চাকরি হতে মোট আয়। চাকরি হতে মোট আয়, এটাই হলো চাকরি হতে আয় নির্ণয়। আশা করি এই নিয়মগুলো তোমরা মনে রাখবে এবং এভাবে অঙ্ক করলে তোমরা সহজে অঙ্কগুলো সলিউশন করতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা